আজকে আমাদের পাঠ্য দশম শ্রেণীর ব্যাকরণের প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক। এই কারক ও অকারক সম্পর্কের মধ্যে যে বিষয়গুলো আমরা জানব, কারক, বিভক্তি, নির্দেশক এবং অনুসর্গ সম্পর্কে ধারণা। প্রথমে যেহেতু কারক এই শব্দটা পাচ্ছি, এই কারক কি, কারক বলতে কি বোঝায় বা কারক কাকে বলে, এই সম্পর্কে প্রথমে আলোচনা করা যাক। কারককে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে দেখো। এই বইটা অমল পালের বই এবং ছায়া প্রকাশনীর বই। তোমাদের কাছে যে কোনো বই তোমরা ব্যবহার করতে পারো, যে কোনো প্রকাশনীর। কথা ও কাহিনী আছে বা অন্য কারোর যদি কোনো ব্যাকরণ বই থেকে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, যে কোনো ব্যাকরণ বই থেকে তোমরা পড়তে পারো। আমি এখানে ছায়া প্রকাশনীর বই থেকে বলছি, কিন্তু যে কোনো বইয়ে এই বিষয়গুলো ব্যাখ্যা করা আছে। দেখো, জীবের প্রধান বৈশিষ্ট্য হলো ক্রিয়াশীলতা বা সবসময় কোনো না কোনো কাজের মধ্যে নিয়োজিত থাকা। তার মানে জীব কোনো না কোনো কাজ করে। ক্রিয়াশীলতা বলতে কি, কাজের সঙ্গে যুক্ত থাকা। এই ক্রিয়াশীলতাকে আমরা বাক্যের মধ্যে দিয়েই প্রকাশ করি। ক্রিয়াশীলতা মানে জীব যে কাজ করছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, যাই করুক, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, এই যে তার কাজগুলো করছে, সেইটা আমরা একটা বাক্যের মাধ্যমে প্রকাশ করি। আমাদের উচ্চারিত প্রতিটি বাক্যেই থাকে একটা ক্রিয়া বা ক্রিয়ার ভাব। তো বলছে যে আমাদের উচ্চারিত প্রতিটি বাক্যেই থাকে একটা ক্রিয়া বা ক্রিয়ার ভাব। তার মানে আমরা যে বাক্যই বলি না কেন তার মধ্যে ক্রিয়া থাকবে, মানে কোনো কিছু কাজ করা বোঝাবে একটা বাক্যের মধ্যে দিয়ে। যখনই একটা বাক্য আমরা বলবো তার মধ্যে ক্রিয়া একটা থাকবে। ক্রিয়া মানে কি, কাজ করা। তার মানে কোনো কিছু করা বোঝাচ্ছে এমন একটা শব্দ সেই বাক্যেতে থাকবে আমরা যখন একটা পূর্ণ বাক্য বলবো। তাই বলা যায় বাক্যের প্রাণই হলো ক্রিয়াপদ। যেহেতু একটা বাক্য বললে পরে তার মধ্যে ক্রিয়াপদ বা কোনো কাজ করাকে বোঝাচ্ছে, তাই বাক্যের প্রাণ হলো ক্রিয়াপদ। এইটা আন্ডারলাইন করে রাখো এমসিকিউ বা এসিকিউ এর জন্য। আরো সহজ করে বললে একটি বাক্যে অন্তত একটি ক্রিয়াপদ থাকবে, মানে একাধিক ক্রিয়াপদও থাকতে পারে, কিন্তু একটা ক্রিয়াপদ বাক্যে থাকবেই। তখনই প্রশ্ন উঠে যায় এই কাজটা কে বা কারা, কিভাবে, কখন করে। অর্থাৎ যখনই একটা কাজ করা বোঝাবে, সে কাজটা তো এমনি এমনি হতে পারে না। সেই কাজটা কেউ করছে, মানে সেই কাজটার সঙ্গে কেউ জুড়ে আছে। সে কে বা কিভাবে করছে। সুতরাং কোনো একটা বাক্যের দ্বারা কোনো কাজের বর্ণনা করতে হলে নিচের প্রশ্নগুলির উত্তর অবশ্যই জানা দরকার। মানে কোনো একটা বাক্যের দ্বারা কোনো কাজের যদি বর্ণনা করা হয়, তাহলে যে যে প্রশ্নের সম্মুখীন হতে হয় বা যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে মানুষের মনে জাগতে পারে, সেগুলো কোনগুলো। একটা খুব সুন্দর চার্ট করে দেওয়া আছে এখানে। এই চার্টটা তোমরা নিজের মনের মধ্যে এঁকে নাও। অর্থাৎ এই চার্টটা মনে রাখলে তোমাদের কাছে কারক সম্পর্কটা অনেক সহজ হয়ে যাবে। ধরো একটা বাক্য তোমাদের দেওয়া হবে, এই বাক্যের মধ্যে থেকে তোমাদের কোনো একটা পদের কারক নির্ণয় করতে দেওয়া হবে। তখন তোমরা কি করবে, সেই বাক্যটা পাওয়া মাত্র ওই বাক্যে কোনটা ক্রিয়া আছে সেটা প্রথমে খুঁজে বার করবে।
তো এই ক্রিয়া যখনই একটা বাক্যের মধ্যে তোমরা পেলে, সেই ক্রিয়াটাকে প্রথমে আলাদা করে নাও। একটা বাক্যের মধ্যে তোমাকে কারক নির্ণয় করতে হবে কোনো একটা পদের। যে পদটা তোমাকে কারক নির্ণয় করতে হবে, সেই পদটা বার করার আগে তুমি প্রথমেই দেখে নাও বাক্যে কোন পদটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে। ধরো ঘুমোচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, এইগুলো কাজ করা বোঝাচ্ছে, সেইটা হচ্ছে ক্রিয়াপদ। এইবার সেই ক্রিয়াপদকে তুমি প্রশ্ন করবে। কি দিয়ে প্রশ্ন করবে? দেখো, কে করে, মানে সেই কাজটা বা ক্রিয়াটা কে করে। এই কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেই উত্তরটাই কর্তা সম্পর্ক, মানে ওখান থেকে কর্তৃকারক হবে। আবার ওই ক্রিয়াপদকে যদি প্রশ্ন করো কি করে, কি দিয়ে প্রশ্ন করলে সাধারণত যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটা হলো কর্ম সম্পর্ক। ক্রিয়ার সঙ্গে সেই উত্তরটার কর্ম সম্পর্ক, মানে ওখান থেকে কর্মকারক বেরিয়ে আসবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে সাধারণত কর্মকারক হবে। এবার ওই ক্রিয়াকে কাকে বা কার জন্য করে, এই কাকে বা কার জন্য করে এইটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটার সঙ্গে ক্রিয়ার নিমিত্ত সম্পর্ক আছে। নিমিত্ত, তাহলে পরে ওই পদে নিমিত্ত কারক হবে। তারপর কোথা থেকে করে, এই কোথা থেকে যখন প্রশ্নটা আসবে তার যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটার সঙ্গে ক্রিয়াপদের অপাদান সম্পর্ক, মানে কোথা থেকে এইটা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবে সেখানে তুমি অপাদান কারক খুঁজে পাবে। এরপর নেক্সট, কি দিয়ে করে বা কিসের সাহায্যে করে। এই কি দিয়ে বা কিসের দ্বারা বা কিসের সাহায্যে এর যখন উত্তর পাওয়া যাবে সেই উত্তরটার সঙ্গে ক্রিয়ার করণ সম্পর্ক, যে সম্পর্ক সেটাকে বলছে করণ সম্পর্ক। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটার মধ্যে করণ কারক আছে। আর সবশেষে কখন, কবে, কোথায় করে। এই কখন, কবে, কোথায় এইটা যখন প্রশ্ন করা হবে তার যে উত্তর পাওয়া যাবে তার সঙ্গে ক্রিয়াপদের অধিকরণ সম্পর্ক আছে। যে সম্পর্কটা থাকছে সেটাকে বলছে অধিকরণ সম্পর্ক। তাহলে পরে এই কখন, কবে, কোথায় এই দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সাধারণত সেক্ষেত্রে অধিকরণ কারক হবে। যে পদটা পাওয়া যাবে উত্তর হিসেবে সেই পদের অধিকরণ কারক হবে। এইবারে এত সব প্রশ্নের উত্তর পেতে একটা বাক্যের উদাহরণ নেওয়া দরকার। এই যে ছকটা, এই ছকটা ভীষণভাবে সাহায্য করবে কারক নির্ণয়ের জন্য। এরপরে একটা উদাহরণ যেটা দিয়ে এই ছকটা সুন্দরভাবে আরো পরিষ্কার করে বোঝানো যাবে। একটা বাক্য, ঝিলিক আজ পরীর জন্য কলেজ স্ট্রিট থেকে মাইনের টাকা দিয়ে একটা বই কিনেছে। আবার বাক্যটা বলছি, ঝিলিক আজ পরীর জন্য কলেজ স্ট্রিট থেকে মাইনের টাকা দিয়ে একটা বই কিনেছে। এবার প্রথমেই বলেছি যে যখনই একটা বাক্য পাবো আমরা প্রথমেই কাকে বেছে নেব? ক্রিয়াকে বেছে নেব। তাহলে এই যে বাক্যটা আমরা পেয়েছি এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে কোনটা? কিনেছে। কিনেছে, কিনেছে বা কেনা, কিনেছে। এই কিনেছেটা হচ্ছে ক্রিয়াপদ। এইবারে এইটাকে নিয়ে বারবার প্রশ্ন হবে। কিরকম? এই যে কে করেছিল, আমি কেটা তুলে নিচ্ছি। কে কিনেছে, কে কিনেছে প্রশ্ন। উত্তর পাওয়া যাচ্ছে ঝিলিক।
ঝিলিক, তাহলে ঝিলিক হচ্ছে এখানে কর্তা সম্পর্ক, ঝিলিকের এখানে কর্তৃকারক হবে। এবারে ছিল কি দিয়ে প্রশ্ন করব। আমার ক্রিয়া আছে কি কিনেছে, কি কিনেছে, কি কিনেছে, কি কিনেছে, উত্তর হচ্ছে বই কিনেছে। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে বই কিনেছে। তাহলে বই হচ্ছে এখানে কর্ম সম্পর্ক, ক্রিয়ার সঙ্গে বইয়ের কর্ম সম্পর্ক, মানে এক্ষেত্রে কর্মকারক হবে। এরপর কার জন্য, কিনেছেটা ক্রিয়াপদ, কার জন্য কিনেছে, এই যে প্রশ্ন ছিল কার জন্য, কার জন্য কিনেছে না পরীর জন্য কিনেছে। এখানে শুধু পরীটা নিয়ে এসেছে, রটা আনেনি, এটার ব্যাখ্যা পরে আবার দেব। এটা তোমাদের বিভক্তি পড়াবো, নির্দেশক পড়াবো, অনুসর্গ পড়াবো, তখন এই র এর ব্যাখ্যা তোমরা পাবে। শুধু কার জন্য কিনেছে না পরীর জন্য কিনেছে, পরী, উত্তর হচ্ছে পরী। এই যে কার জন্য বা কার নিমিত্ত কেনা হয়েছে বইটা, বা কার জন্য কিনেছে, কার নিমিত্ত কিনেছে, পরীর, পরীর জন্য, তাই উত্তর হচ্ছে পরী। এইখানে ক্রিয়াপদের সঙ্গে পরীর নিমিত্ত সম্পর্ক, মানে পরীর নিমিত্ত বা পরীর জন্য বইটা কেনা হয়েছে, তাহলে এখানে নিমিত্ত কারক হবে। কোথা থেকে কিনেছে, এই যে প্রশ্ন ছিল কোথা থেকে, আর আমার ক্রিয়াপদ হচ্ছে কিনেছে, তাই ক্রিয়াকে প্রশ্ন করছি কোথা থেকে, কোথা থেকে কিনেছে, উত্তর কলেজ স্ট্রিট থেকে, কলেজ স্ট্রিট। তাহলে কোথা থেকে যে উত্তরটা পেলাম কলেজ স্ট্রিট, এইটা হয়ে যাবে অপাদান সম্পর্ক, ক্রিয়াপদের সঙ্গে কলেজ স্ট্রিট এই শব্দটা, এই পদটার অপাদান সম্পর্ক, মানে এখানে অপাদান কারক হবে কলেজ স্ট্রিট থেকে, অপাদান সম্পর্ক। কি দিয়ে কিনেছে, কি দিয়ে, টাকা দিয়ে কিনেছে, উত্তর হচ্ছে টাকা। এই যে কি দিয়ে বা কিসের দ্বারা, তার জন্য যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে করণ সম্পর্ক। তাহলে কি দিয়ে কিনেছে, কিনেছে আমার এটা নির্দিষ্ট আছে ক্রিয়াপদ, কি দিয়ে কিনেছে, টাকা দিয়ে বা টাকার দ্বারা, টাকা দিয়ে বা টাকার দ্বারা কিনেছে, তাই টাকাটা হয়ে গেল টাকার সঙ্গে ক্রিয়াপদের করণ সম্পর্ক, মানে এখানে করণ কারক হবে। কবে কিনেছে, তার উত্তর হচ্ছে আজ কিনেছে, আজ, আজ। এই যে কবে কিনেছে, কিনেছে ক্রিয়াপদ, তাকে কবে দিয়ে প্রশ্ন করছে, এই যে কবে ছকে আছে, কবে কিনেছে, আজ, উত্তর পাচ্ছি। তাহলে এই আজটা হয়ে যাবে আজের সঙ্গে ক্রিয়াপদের অধিকরণ সম্পর্ক, মানে আজটা অধিকরণ কারক হবে। তাহলে বোঝা যাচ্ছে উত্তর অংশে পাওয়া ঝিলিক, পরী, বই ইত্যাদি পদগুলির সঙ্গে কিনেছে ক্রিয়ার একটা সরাসরি সম্পর্ক আছে। লক্ষ্য করে দেখো উত্তর অংশের প্রতিটি পদই নামপদ, এইখানে সবগুলোই কিন্তু নামপদ। নামপদের সঙ্গে ক্রিয়াপদের এই সরাসরি সম্পর্ককে ব্যাকরণের ভাষায় বলে কারক সম্পর্ক, অর্থাৎ নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে বলা হয় কারক সম্পর্ক। সোজা কথায় নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কই হলো কারক সম্পর্ক। উপরের ছকে দেখো এই সম্পর্কগুলির আলাদা আলাদা নাম আছে। এ বিষয়ে এই অধ্যায়ের দ্বিতীয় পাঠে বিস্তারিত আলোচনা করা হবে, পরের অংশে আবার বিস্তারিত ভাবে পাওয়া যাবে। তাহলে উপরের আলোচনা থেকে কারকের যে সংজ্ঞা পাওয়া যায়, ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের 1 নম্বরের এসএকিউ আসতে পারে, কারক কাকে বলে? বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে প্রত্যক্ষ সম্পর্ক তাকেই বলা হয় কারক। এইটা তোমরা তৈরি রেখো নিজের মতো করে। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদ মানে যেটা দিয়ে কাজ করা বোঝায়, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে প্রত্যক্ষ সম্পর্ক তাকেই বলা হয় কারক। বাক্যের মধ্যে থাকা ক্রিয়াপদ ও নামপদের
কারক সম্পর্ককে বুঝতে হলে বাক্যের অন্য কয়েকটি উপাদান বা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ বিভিন্ন নামপদ ও ক্রিয়াপদকে পরপর বসালে একটা বাক্য সম্পূর্ণ করা যায় না। ওই যে বললাম পরীর, পরীর বললে কিন্তু হচ্ছে না, পরীর কেন বলতে হচ্ছে? তাহলে সেই যে রটা জুড়লো সেগুলো কি? এদের মধ্যে সম্পর্কটিকে সঠিকভাবে গড়ে তুলতে চাই, যেগুলো সাহায্য আমরা নিই একটা বাক্যের মধ্যে শব্দগুলোকে যথাযথভাবে প্রয়োগের জন্য এবং সুন্দরভাবে একটা বাক্যকে গঠন করার জন্য যেগুলো সাহায্য আমাদের নিতে হয় সেগুলো হচ্ছে বিভক্তি, নির্দেশক, অনুসর্গ। যেমন ঝিলিক একটা নাম, এখানে এর সঙ্গে কিছু জুড়ে নেই, তাই এটা শূন্য বিভক্তি। আজ, আজের সঙ্গেও কিছু জুড়ে নেই, আজকে এরকম কিছু নেই, তাই আজ প্লাস শূন্য বিভক্তি। পরীর জন্য, এই যে র, পরী হচ্ছে নাম, কিন্তু তার সঙ্গে পরীর জন্য এই পরীরটা না বললে কিন্তু হবে না, উত্তর হচ্ছে পরীর। তাহলে পরী যোগ র, এই রটা হচ্ছে বিভক্তি, আর জন্য এইটা হচ্ছে অনুসর্গ। তাহলে বিভক্তি কি অনুসর্গ কি আমাদের কিন্তু এর পরেই জানতে হবে। কলেজ স্ট্রিট থেকে, কোথা থেকে? কলেজ স্ট্রিট থেকে, এর আগেই আমরা পেয়েছি। তাহলে কলেজ স্ট্রিট এর সঙ্গে কিছু জুড়ে নেই, তাই শূন্য বিভক্তি, মানে কোনো বিভক্তি চিহ্ন দেওয়া নেই, র, এর, কে, এগুলো কিছু নেই। প্লাস কি জুড়েছে না থেকে, এই থেকেটাকে বলা হচ্ছে অনুসর্গ, থেকেটা হচ্ছে অনুসর্গ। খুব স্বাভাবিকভাবেই মনের মধ্যে তোমাদের সবার জিজ্ঞাসা, তাহলে বিভক্তি কি আর অনুসর্গ কি, কি করে চিনব? এবং তোমাদের কারক নির্ণয় করতে দিলে বিভক্তি, অনুসর্গ, নির্দেশক এদেরকে আলাদা করে চিনতে হয়, তার জন্য আলাদা মার্কস থাকে। মাইনের, মাইনের টাকা, মাইনে টাকা হয় না কিন্তু, মাইনের টাকা। তাহলে মাইনের, এই যে মাইনে, এটা হচ্ছে মূল কথা, এর সঙ্গে কি জুড়েছে? এর, মাইনে যুক্ত এর, এর হচ্ছে বিভক্তি। মাইনে এর টাকা, এর হচ্ছে বিভক্তি। এখানে একটা প্রশ্ন চিহ্ন থাকছে, এর বললে ঠিক হয় না, এটা র, কারণ কথাটা হচ্ছে মাইনে, এটা মাইনে, এখানে রটা জুড়েছে, মাইনে যোগ র বিভক্তি, এর নয়, এটা এর হবে না, এটা র বিভক্তি। তাহলে র একটা বিভক্তি জুড়ছে, তবে এর অর্থ প্রকাশ পাচ্ছে। টাকা দিয়ে, টাকা প্লাস দিয়ে হচ্ছে এখানে অনুসর্গ। মাইনের টাকা দিয়ে বই কিনেছে, তাহলে টাকা দিয়ে, ওই দিয়েটা না বসলে কিন্তু মাইনে টাকা বই কিনেছে এর কোনো অর্থ হয় না। সেই জন্য টাকা দিয়েটা জুড়লে তবে অর্থ হচ্ছে, এই দিয়েটাকে বলা হচ্ছে অনুসর্গ। এবার আসছে কটা? একটা বই, একটা, তাহলে এক, তার সঙ্গে কি জুড়ছে? টা, এই যে টি, টা, খানা, খানি, এইগুলো হচ্ছে নির্দেশক। বলে তোমাদের একটা কারক নির্ণয়ের সঙ্গে সঙ্গে আর যেগুলো নির্ণয় করতে হবে, যার জন্য মার্কস দেওয়া থাকে, বিভক্তি বা অনুসর্গ বা নির্দেশক কোনটা জুড়ে আছে কারকের সঙ্গে, সেইটাকে আলাদা করে দেখাতে হবে। বই, বইয়ের সঙ্গে কিছু জুড়ে নেই, বইটা, বইটি কিছু জুড়ে নেই, শুধু বই, তাই বই প্লাস শূন্য বিভক্তি। কিনেছে, কিনেছে, কেনা যুক্ত এছে বিভক্তি, কেনা হচ্ছে মূল কথা, তার সঙ্গে এছে জুড়ে হয়েছে কিনেছে, এছে বিভক্তি। এবারে চলে আসছি, এইটা জেনে রাখা দরকার, ব্যুৎপত্তিগতভাবে কারক এই শব্দটি কিভাবে উৎপন্ন হয়েছে। ক্রি যুক্ত নক শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার সূত্রে এসেছে, ক্রি যুক্ত নক, এটা জেনে রাখো। আর একটা কথা,
সুপ্রাচীন ব্যাকরণবিদ পাণিনির মতে ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক থাকে তাই হলো কারক, মানে নামপদ। সেটাকে বলছে ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক থাকে তাই হলো কারক। এই হলো কারক সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য। এরপর বিশদে আছে কারকের অনেক যে ভাগগুলো পড়া হলো, কর্তৃ, কর্ম, করণ, অপাদান, অধিকরণ, সম্প্রদান বা নিমিত্ত, এই কারকগুলোকে আলাদা করে আবার পড়তে হবে। সবগুলো মিলে একটা সাধারণ ধারণা তোমাদের এই পর্যন্ত দেওয়া হলো। এরপরে কারকের সঙ্গে যেগুলো জুড়লো, বিভক্তি প্রথমেই আসছে। এই বিভক্তি কি এবং কিভাবে তোমরা বিভক্তিটাকে খুঁজে বার করবে, যার জন্য আলাদা করে নম্বর দেওয়া হয়, ভুল করলে নম্বর কাটা হয়। শুধু কারক নির্ণয় করলে হবে না, কারক বিভক্তি বা কারক বিভক্তি অনুসর্গ বা কারক বিভক্তি অনুসর্গ নির্দেশক, এই সবগুলোই কিন্তু বার করতে হবে। সেক্ষেত্রে দেখো, সাধারণভাবে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ ও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে নামপদ ও ক্রিয়াপদ গঠন করে তাকে বলা হয় বিভক্তি। এটা এসএকিউ এর জন্য বা এমসিকিউ এর জন্য তৈরি রাখতে হবে। সাধারণভাবে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ ও ধাতুর সঙ্গে, কার সঙ্গে যুক্ত হয়? যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নামপদ ও ক্রিয়াপদ গঠন করে তাকে বলা হয় বিভক্তি। মানে আমরা প্রথমেই বাক্য পেয়ে যে ক্রিয়াপদটা বেছে নিচ্ছি, সেই ক্রিয়াপদেও কিন্তু বিভক্তি জুড়ে থাকে। আর ভেতরে নামপদ, মানে যেগুলোর কারক নির্ণয় করছি, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে যে সম্পর্ক নির্ণয় করছি যে পদগুলোর, সেই নামপদগুলোর সঙ্গেও কিন্তু বিভক্তি জুড়ে থাকে। তাই বলছে সাধারণভাবে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ ও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে নামপদ ও ক্রিয়াপদ গঠন করে তাকে বলা হয় বিভক্তি। এবারে তোমাদের চলে এসো এখানে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কযুক্ত নামপদগুলিকে, এই যে এখানে প্রত্যক্ষ সম্পর্কযুক্ত নামপদ আমরা এই উদাহরণটাতে পেলাম, বিশ্লেষণ করলে, আমরা বিশ্লেষণ করেছি, এখানে প্রত্যেকটা বিশ্লেষণ করা হয়েছে, বিশ্লেষণ করলে যেসব বিভক্তি পাওয়া যায় সেগুলিকে বলা হয় কারক বিভক্তি। এইখানে যেমন শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি, এর বিভক্তি, এরকম যেগুলো আমরা বিভক্তি পেয়েছি এগুলোকে বলা হয় কারক বিভক্তি। এখানে দেখো নামপদ আমি, তোমাকে, রোজ দেখি। আমি, এখানে এটা কর্তৃ সম্পর্ক, শূন্য বিভক্তি। তারপর কর্ম সম্পর্ক, তোমাকে, কাকে দেখছে? তোমাকে। দেখি বলছে, কাকে দেখি? তোমাকে। এখানে কর্ম সম্পর্ক, তোমা কে এটা জুড়েছে, কে এটা বিভক্তি হিসেবে জুড়েছে। রোজ, রোজের সঙ্গে কিছু দেওয়া নেই, তাই শূন্য বিভক্তি। দেখি, এটা ক্রিয়াপদ। মনে রেখো, এই অংশটা দেখে নাও, যেসব বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের বলা হয় তির্যক বিভক্তি। এটা খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তির্যক বিভক্তি কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকে এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব দেয়। যেসব বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, মানে কর্তৃ, কর্ম, করণ, আমরা তো অনেকগুলো কারক পাবো, যে প্রকার ভেদগুলো পাবো, অনেক কারকে যে বিভক্তি ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। যেমন উদাহরণ,
ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও তির্যক বিভক্তি কোনগুলো? এ, তে, কে, মানে এই তিনটে বিভক্তি আমরা দেখব বিভিন্ন কারকে ব্যবহৃত হচ্ছে। কোন তিনটে বিভক্তি? এ, তে, কে প্রভৃতি। এই কারণে বাংলা ভাষায় বিভক্তি চিহ্ন না দেখে অর্থ বুঝে কারক নির্ণয় করতে হয়। অর্থাৎ বিভক্তি চিহ্ন দেখে তুমি বলতে পারবে না সেটা কর্তৃকারক না কর্মকারক না করণকারক না অপাদান কারক না অধিকরণ কারক। কেন না? একই বিভক্তি চিহ্ন সবগুলোতেই ব্যবহার হচ্ছে, তাই বিভক্তি চিহ্ন দেখেই তোমরা কিন্তু কারক নির্ণয় করতে পারবে না, যেহেতু এই বিভক্তি চিহ্নগুলো সমস্ত কারকেই ব্যবহার হয়। তাই বলছে অর্থ বুঝে কারক নির্ণয় করতে হবে। মানে যে চার্টটা আমি প্রথমে তোমাদের করিয়ে এসছি, যে পদ্ধতিটা শেখালাম, এই যে এখানে এই পদ্ধতিটা মেনে তোমাদের কিন্তু এগোতে হবে, তবেই তোমরা যথাযথ কারক নির্ণয় করতে পারবে। বাংলা ভাষায় কারক বিভক্তির সংখ্যা মাত্র 5টি, এটা আন্ডারলাইন করো। কারক বিভক্তির সংখ্যা কটি? মাত্র 5টি। কি কি? শূন্য, এ, কে, রে এবং তে, 5টা বিভক্তি বাংলা ভাষায়। কি কি? শূন্য, এ, কে, রে, তে। সংস্কৃতে কিন্তু বিভক্তির সংখ্যা অনেক এবং প্রতিটি কারকের জন্য নির্দিষ্ট কারক বিভক্তি আছে। সংস্কৃতেতে সংখ্যা অনেক আর প্রতিটা কারকে কিন্তু নির্দিষ্ট কারক বিভক্তি, মানে যেটা কর্তৃকারকের জন্য নির্দিষ্ট কারক বিভক্তি, কর্মকারকের জন্য নির্দিষ্ট কারক বিভক্তি, একটাটা আরেকটাতে ব্যবহার হবে না। কিন্তু বাংলায় একটা একই রকম বিভক্তি সব কারকে ব্যবহৃত হয়। তবে বাংলায় কোনো কারকের জন্য সুনির্দিষ্ট বিভক্তি নেই, তাই আমাদের অর্থ বুঝেই বাংলায় কারক নির্ণয় করতে হবে। শূন্য এবং এ বিভক্তি বাংলায় সকল কারকে প্রয়োগ করা চলে। শূন্য বিভক্তি আমরা দেখলাম এখানে ছকে, শূন্য বিভক্তি বিভিন্ন জায়গায় এখানে ব্যবহার হয়েছে। তো শূন্য বিভক্তি আর এ বিভক্তি বাংলায় সব কারকেই ব্যবহার হয়, তাই ওই বিভক্তি চিহ্ন দেখে আমরা কিন্তু চিহ্নিত করতে পারবো না যে সেটা কোন কারক। তাই আমাকে অর্থ বুঝেই এবং ওই যে চারটা প্রথমেই আমি দেখিয়েছি, এইখানে কে, কি, কাকে, কোথাও থেকে, কি দিয়ে, কখন, এই যে চারটা ক্রিয়াকে প্রশ্ন করে করে এই চারটা মাথায় রেখেই কিন্তু অর্থ বুঝে নিয়ে আমাদের বিভক্তি নির্ণয় করতে হবে। আবার কর্তা, করণ, অধিকরণ সম্পর্কে একই ধরনের কিছু বিভক্তি চিহ্নের ব্যবহার লক্ষ্য করা যায়। কি কি? কর্তা, করণ, অধিকরণ, এই তিনটেতে একই রকম বিভক্তি চিহ্ন ব্যবহৃত হয়। এ, রে, তে, এই তিনটি কারক বিভক্তি প্রয়োগ বিশেষে এ উন্তস্থয়ে একার হতে পারে, উন্তস্থ হতে পারে। মা এ, মায়ে, ক্ষমতায় উন্তস্থ, এই যে এটা উন্তস্থ, এটা উন্তস্থ হয়ে গেছে। তে, এতে, এই যে ঘরতে, ঘরেতে। আবার রে, এরে, পণ্ডিত রে, পণ্ডিতেরে, পণ্ডিতেরে কয়, পণ্ডিত রে কয়, দুটোই হতে পারে। কিন্তু কে কারক বিভক্তির জন্য, কারক বিভক্তিটির জন্য, যে কে কারক বিভক্তিটির জন্য বিভক্তিটির অন্য কোনো রূপ হয় না। কে কিন্তু পরিবর্তিত হবে না। রে, রে পরিবর্তিত হলো, তে, তে পরিবর্তিত হলো, এ অন্তস্থয় পরিবর্তিত হলো, কিন্তু কেটা পরিবর্তিত হবে না। কারক পড়ার সময় উদাহরণগুলির প্রতি মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে, বুঝে নিতে হবে কোন কারকে কোন বিভক্তি হয়। এই গেল বিভক্তি সম্পর্কে আলোচনা। আজকের মতন এখানে এই ভিডিওটা শেষ করছি। এর পরের ভিডিওতে থাকছে পরবর্তী আলোচনা।